নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রি 9টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আর লাইভ করছি না, তার কারণ এখন তো ভারত দক্ষিণ আফ্রিকার টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল চলছে। এমন একটা সময় অযথা লাইভ করে আপনাদের বিব্রত করার কোনো মানে হয় না, তাই ভাবলাম আগে থেকেই রেকর্ড করে রাখি। আপনারা সময় সুযোগ মতো দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন, আমার কর্তব্য আমার করা হয়ে যাক। বেশ কয়েকদিন ধরে আমাকে কয়েকজন দর্শক বন্ধু লিখছিলেন, এমনকি হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছেন যে দাদা, এই যে দেশে নতুন 3টি ফৌজদারি আইন লাগু হতে চলেছে সে সম্পর্কে দয়া করে কয়েকটা এপিসোড করুন। আমি তো আইনের ছাত্র নই, যদিও আইনের একজন খুব মনোযোগী পাঠক বলতে পারেন। সুতরাং এই অনুরোধ শোনার সঙ্গে সঙ্গে আমি একটা কিছু বলবো, এতটা আত্মবিশ্বাস আমার ছিল না, এখনো খুব একটা আছে বলে মনে হয় না। তবু আমি গত কয়েকদিন ধরে আমার মতো করে বিষয়টি নিয়ে লেখাপড়া করেছি। আইনের দুনিয়ায় দিকপাল বলে যাদের পরিচয় আছে তাদের কয়েকজনের সঙ্গে একান্তে কথাবার্তা বলেছি, বলে আমার যেটা মনে হয়েছে আমি তার নির্যাসটুকু আপনাদের শোনাবো। হয়তো একটি এপিসোডে এটা সম্ভব হবে না, অন্তত 2 কিংবা 3টে এপিসোডও লেগে যেতে পারে, কারণ এটা তো একটা বেশ বড় রাজস্ব যজ্ঞ। আজকে 29শে জুন, 1 জুলাই এই নতুন 3টি ফৌজদারি আইন তাদের বেশ ঘটমটো হিন্দি নাম নিয়ে ভারতবর্ষে চালু হয়ে যাবে। হাতে তার মানে আর 48 ঘন্টা সময়ও বাকি নেই। সংসদে পূর্ণাঙ্গ আলোচনা না করে এবং এই আইনের ভালো মন্দ আরও ভালো করে খতিয়ে না দেখে তড়িঘড়ি এখনই আইনগুলি বলবৎ না করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন ছাড়াও আরও বেশ কয়েকজন বিরোধী নেতা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছিলেন। তাদের সঙ্গে তাল মিলিয়ে এদেশের 109 জন প্রাক্তন পদস্থ আমলা চিঠি লিখে গণস্বাক্ষর করে একই অনুরোধ জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু মনে হচ্ছে না যে তাতে কোনো কাজ হয়েছে বলে, কেননা আজ শনিবার, কাল রবিবার, জুন মাসের পাল্লা শেষ হয়ে যাবে, ঠিক তার পরের দিন থেকেই তো লাগু হওয়ার কথা। এই স্টেজে সরকার পিছু হটবে বা পুনর্বিবেচনার প্রস্তাবে কর্ণপাত করবে, এটা আশা করাই বোধহয় ততটা সঙ্গত নয়। বিরোধীদের আপত্তির প্রধান কারণ হচ্ছে যে দেখুন, এই আইন প্রাথমিকভাবে যে খসড়া আইন সংসদে পেশ করা হয়েছিল সেটা তারপরে স্ট্যান্ডিং কমিটিতে যায়। স্ট্যান্ডিং কমিটি দীর্ঘদিন ধরে এই আইনটি নিয়ে যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এবং প্রস্তাবিত প্রথম খসড়ায় বেশ কয়েকটি সংশোধন আনার কথা বলে। কিন্তু এই যে স্ট্যান্ডিং কমিটির যারা বিরোধী দলের সদস্য ছিলেন তাদের অনেকে পরে অভিযোগ করেছেন যে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন বা যেসব পয়েন্টে বিরোধিতা করেছিলেন
স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাজ্যসভার বিজেপি নেতা ব্রিজলাল, তিনি সেগুলো নাকি কর্ণপাতই করেননি। কিন্তু নোট অফ ডিসেন্টে কি বলা ছিল সেগুলো তো আর কোনো গোপন কথা নয়। অতএব এই বিল সংসদে জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধীদের কার কি বক্তব্য ছিল সেটাও পাবলিক ডোমেইনে এসে গেছে। কিন্তু সেই বিরোধিতার আজকে আর কোনো অর্থ নেই বলে আমি তার বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। বিরোধীদের দ্বিতীয় আপত্তি হচ্ছে যে ঠিক স্ট্যান্ডিং কমিটিতে আলাপ আলোচনা করে নতুন আকারে এই বিলগুলো পেশ করা হয়েছে ঠিকই, কিন্তু কার্যত সংসদে কোনো আলোচনাই হয়নি। কেননা গত বছর শীতকালীন অধিবেশনে যে সময় রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 157 জন বিরোধী সদস্য সংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, সেই সময় ফাঁকা মাঠে কার্যত কোনো আলাপ আলোচনা না করেই কেন্দ্রীয় সরকার এই বিলগুলি পাশ করিয়ে নিয়েছিলেন। তারপরে যথারীতি রাষ্ট্রপতির কাছে থেকে তা অনুমোদিত হয়ে ফিরে আসে। ফিরে আসার পরে তার আগেই জানা ছিল যে এই 1 জুলাই থেকে সেগুলো কার্যকর হবে। দেখুন, তর্কের খাতিরে একথা অনস্বীকার্য যে ফৌজদারি আইনে রদবদল করার ব্যাপারটা ঠিক রাজনীতিবিদদের যে অধীত বিদ্যার মধ্যে পড়ে না। তার জন্যে আইন বিশেষজ্ঞ, প্রাক্তন বিচারপতি, প্র্যাকটিসিং বিবিধ লয়ার, এদের পরামর্শ একান্তভাবে জরুরি। এদের অভিজ্ঞতা সঞ্জাত উপলব্ধিগুলিতে কর্ণপাত করা একান্ত জরুরি। এবং সেই জন্যেই দিন কয়েক আগে ইউটিউবে তার প্রোগ্রামে দেখছিলাম কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি এবং মুকুল রোয়াতগি, এই মুহূর্তে ভারতবর্ষের 3 জন আইনের জগতের মহারথী, 3 জনেই এক রায় দিলেন যে এইভাবে তড়িঘড়ি নতুন বিলগুলোকে আইনে পরিণত করা ঠিক হচ্ছে না। কিন্তু সবসময় যে উচিত পরামর্শে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্ণপাত করবে তেমন তো কোনো কথা নেই। শাসকের একটা নিজস্ব গর্ববোধ আছে। একটা বিন্দুর পরে তার সঙ্গে সমঝোতা করতে কোনো শাসকই প্রস্তুত হয় না। এক্ষেত্রেও সেই কারণেই অরণ্যে রোদন হয়েই চলেছে, কিন্তু তাতে ফল কিছু মিলছে না। দ্বিতীয় কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির তাবড় নেতারা এই পরিবর্তনের পক্ষে একটা গালভারী শব্দ ক্রমাগত ব্যবহার করে চলেছে। সেটা হলো ঔপনিবেশিক শাসনে তৈরি ইংরেজের আইন থেকে ভারতবর্ষের মুক্তি পাওয়া একান্ত জরুরি। নইলে নাকি আমাদের এই যে ভারতীয়দের দাসত্বের একটা মনোভাব আছে, সেটা কোনোদিন দূর হবে না। এটা একটা ইতিহাস সংক্রান্ত
বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত মনোভাব, যে মনোভাবটা 2014 সাল থেকে তাদের বিবিধ ক্রিয়াকলাপে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে, বিশেষ করে হিন্দি বলয়ের রাজ্যগুলিতে, আরও বিশেষ করে বলতে গেলে উত্তরপ্রদেশে, ইতিহাসকে, যদি সেই ইতিহাস আমাদের হিন্দু ইতিহাস না হয়, তাহলে সবটাই নাকি আগ্রাসনের ইতিহাস, সবটাই অত্যাচারীদের ইতিহাস, সবটাই ঔপনিবেশিক শাসনের ইতিহাস। অতএব লক, স্টক অ্যান্ড ব্যারেল এদের সব নির্বাসন দিতে হবে। যে কারণে আপনারা লক্ষ্য করেছিলেন একটা সময় প্রায় রোজ মোগল আমলের দেওয়া, ইংরেজ আমলে রক্ষিত এক এক সব আইকনিক নাম বদলে দেওয়া শুরু হয়েছিল। উত্তরপ্রদেশে এখনো সেই ধারা অব্যাহত আছে, যদিও অত ঘন ঘন আমরা তা দেখতে পাই না। এমন একটা সার্বিক পরিবেশে এমনকি একথাও কিছু লোক বলে থাকে যে তাজমহলও ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। আমার কথা হচ্ছে, ঔপনিবেশিকতার রাহুগ্রাস থেকে মুক্ত হতে এই ধরনের বদ্ধ, পশ্চাদমুখী, অন্ধকারাচ্ছন্ন আদর্শ মেনে চললে ভারতের সমূহ সর্বনাশ। প্রথম কথা হচ্ছে, কোনো একটা ঘটনা ইংরেজ আমলে ঘটেছিল বলেই সেটা পরিত্যজ্য, এমন সরলীকৃত ব্যাখ্যায় যে কোনো ইতিহাসের ছাত্র হাসবে। ইংরেজ আমলের সব কিছুই যদি খারাপ হয়, তাহলে রেলপথ খারাপ, টেলিযোগাযোগ খারাপ, সমাজ সংস্কারের জন্য তাদের যেসব বৈপ্লবিক সিদ্ধান্ত, সতীদাহ প্রথা রোধ, বিধবা বিবাহ আইন প্রণয়ন থেকে শুরু করে এই যে ইংরেজি ভাষা আজকে ভারতবর্ষে কার্যত হিন্দির এই আগ্রাসন সত্ত্বেও প্রায় একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সরকারি ভাষা হিসেবে দাঁড়িয়ে গেছে, সেটাও তো ইংরেজেরই অবদান। অতএব একটা ঔপনিবেশিক শাসন অবিমিশ্রভাবে সব ক্ষেত্রে শাসিতের জীবনে অভিশাপ হিসেবে এসেছে, একথা মনে করার তো কোনো কারণই নেই। দেখুন, এগুলো ইংরেজদের তৈরি আইন। ইন্ডিয়ান পেনাল কোড তৈরি হয়েছিল 1860 সালে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তৈরি হয়েছিল 1872 সালে, কিন্তু সিআরপিসি সেটা তো কলোনিয়াল আমলে আইন নয়। ভারতীয় সংসদ 1973 সালে এই আইন প্রণয়ন করেছিল সর্বসম্মতভাবে। তার মানে ঔপনিবেশিক আইনের যে আমব্রেলা প্যাকেজ, তাতে ইন্ডিয়ান পেনাল কোড বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে যদি বা আনা যায়, সিআরপিসিকে তো আনা যায় না। তাহলে সিআরপিসিকে কেন বাকি দুটোর সঙ্গে জুড়ে দিয়ে একই অভিধা দেওয়া হচ্ছে?
এই আইন আনার বহু আগে থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এছাড়াও দেশের আইনমন্ত্রী যারা হয়েছেন তারা সবাই দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সংস্কার করা খুব জরুরি এবং সংস্কার করে ভারতীয়দের জন্য, ভারতীয়দের দ্বারা তৈরি আইন বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করা একান্ত আবশ্যক, এ কথা বলে আসছিলেন। সেদিক থেকে তাদের এই যে সিদ্ধান্ত, সেটার মধ্যে কোনো নাটকীয়তা কিছু নেই, বিস্মিত হওয়ার মতোও কিছু নেই, বরঞ্চ এই কাজটা তারা ঘোষিতভাবেই করেছে। আমার বক্তব্য তা নিয়ে নয়। নতুন যে আইন তিনটি করা হয়েছে ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায়, যে নতুন আইন এসছে তার নাম দেওয়া হয়েছে ন্যায় সংহিতা আইন। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের জায়গায় যে আইনটি এসছে তার নাম ভারতীয় সাক্ষ্য অভিনিয়ম। আর সিআরপিসির জায়গায় যেটা এসেছে সেটাকে বলা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। নামগুলো পড়লে কিরকম মনে হয় যেন আমরা পৌরাণিক যুগে স্মৃতিচারণ করছি। প্রথম কথা, এই ধরনের নাম শুধু তো হিন্দিতে দিলে চলবে কি ভারতবর্ষের মতো দেশে? যদি এর ইংরেজি না হয় তাহলে তো বিন্ধ্য পর্বতের দক্ষিণের 4টি রাজ্য, 5টি রাজ্য এখন তারা এক বাক্যে এই সংস্কৃতাইজড হিন্দি তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রবল বিরোধিতা করবে। ইতিমধ্যেই শুরু হয়েছে, যত দিন যাবে তত এই বিরোধিতা চচ্চর করে বাড়বে। অতএব এই আইনগুলির ইংরেজি সংজ্ঞা কি হবে সেটাও কি একই সঙ্গে নোটিফাই করা জরুরি ছিল না? গোটা ভারতবর্ষকেই কি হিন্দি সংজ্ঞা আর হিন্দি নামকরণের সঙ্গে সাযুজ্য রেখে পা মিলিয়ে এগোতে হবে? তা যদি করা হয় তাহলে তো আর বিবিধের মাঝে দেখো মিলন মহান থাকবে না। এমনিতেই কেন্দ্রীয় সরকারের হিন্দি ভাষা সংক্রান্ত যে নীতি, তাকে দক্ষিণের রাজ্যগুলি হিন্দি আগ্রাসন বলেই মনে করে। এবং বিজেপি যে এখনো দক্ষিণ ভারতবর্ষে সেই অর্থে খুব জনপ্রিয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি, তার পিছনে কিন্তু এই তকমাটা তাদের গায়ে লেগে আছে যে এই দলটি হলো প্রধানত হিন্দি ভাষী এবং হিন্দি আধিপত্যবাদী একটা দল। অতএব এটা তো চট করে ভারতবর্ষ সবাই এটা মেনে নেবে এ কথা মনে করা বোধহয় ঠিক হচ্ছে না। এরপরে আসা যাক যে ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্তি, এই বিষয়টা নিয়েও দেখা যাচ্ছে যে যথেষ্ট গোল বেঁধেছে। সেটা হচ্ছে যে কলোনিয়াল আমলের আইন আমরা বদলে ফেলে
নিজের দেশের আইনে নিজের দেশের ছাপ রাখতে চাইছি, এই দাবিটা যতটা মুখের কথা, কার্যক্ষেত্রে কি তাই হয়েছে? আজকে এই আলোচনায় আমি বিস্তারিত যাচ্ছি না, আগামীকাল বলবো। তার কারণ যারা এই বিষয়ে ওয়াকিবহাল তারা পরিষ্কার করে দ্ব্যর্থহীনভাবে বলছেন যে এটা নতুন বোতলে পুরনো মদ ছাড়া আর কিছুই নয়। এই তিনটি আইনকেই এখন প্রযুক্তি এমন জায়গায় পৌঁছেছে যে প্লেগিয়ারিজমের ধরার জন্য সফটওয়্যার বাজারে বেরিয়ে গেছে। সেই রকম একটি সফটওয়্যার ব্যবহার করে একজন আইনজীবী দেখিয়েছেন যে এই তিনটি আইনেই তাদের প্রাক্তন অবতার যা ছিল তার সঙ্গে কোনো ক্ষেত্রে ৭৫%, কোনো ক্ষেত্রে ৮৩%, কোনো ক্ষেত্রে ৮২% হুবহু এক। পি চিদম্বরম তিনি তো পরিষ্কার বলেছেন এই নতুন আইন আসলে পুরনো আইনের কপি পেস্ট ছাড়া আর কিছুই নয়। যেটা করা হয়েছে সেটা হলো আইপিসিতে বিবিধ জায়গায় ছড়ানো ছেটানো আইনগুলিকে খুব একটা সুশৃঙ্খলভাবে কয়েকটি বিষয় নির্দিষ্ট করে চিহ্নিত করে তাদের আওতায় আনা হয়েছে। অর্থাৎ বদলেছে ধারার নম্বর, ধারার অন্তরাত্মা নয়। আর যেখানে বদলেছে সেই জায়গাগুলো যারা সিভিল রাইটস আন্দোলন করেন বা প্রগতিশীল আইনজীবী বলে পরিচিত, তারা মনে করছেন যে ইংরেজের শাসনের চাইতেও দমনমূলক কিছু নতুন ব্যবস্থা এই সরকার কায়েম করতে চাইছে। অর্থাৎ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির মোড়কে আসলে পুলিশি ঔপনিবেশিকতার দিকে দেশটাকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা বিতর্ক শুরু হয়েছে তা নিয়েও। ফলে লোকে বলছে হ্যাঁ, ইংরেজের আমলের আইন ঠিক আছে, কিন্তু এই আইনের চাইতে তো ভাই সেই আইন অন্তত সাধারণ নাগরিকের কিছু বেসিক রাইটসকে প্রিজার্ভ করত। সবচেয়ে বড় কথা, ইংরেজ এদেশ শাসন এবং শোষণ করতে এসেছিল, আমরা ছিলাম তাদের প্রজা। ফলে তারা দমনমূলক, পীড়নমূলক বহুবিধ আইন অবশ্যই করেছিল। কিন্তু আবার একই সঙ্গে এটাও সত্যি যে ইংরেজদের এই যে বিচার করার প্রক্রিয়াটা ছিল অনেক বেশি দক্ষ, পেশাদার এবং যে কোনো ব্যবস্থার চাইতে আদৌ সেটার মানদণ্ডে খারাপ নয়। অতএব ইংরেজের আইন হটাও, ইংরেজের আইন হটাও করতে করতে
আমরা যদি আরেকটা বিকল্প দেশজ ঔপনিবেশিকতার দিকে চলে যাই, সেটা কি ভালো? নাকি ও আমার আধার ভালো, আলোকে যে লোভ করে খায় সেই কুয়াশা সর্বনেশে। এই আইন নতুন করে সেই কুয়াশা সৃষ্টি করছে কিনা সেটা আরো দিন গেলে ভালো করে বোঝা যাবে। কিন্তু করছে বলে এক শ্রেণীর আইনজীবী, আইন বোদ্ধা, আমলা, পণ্ডিত, আইনের শিক্ষক সমস্যারে কিন্তু বলতে শুরু করেছেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।